একটা সময় দিনমজুর হিসেবে কাজ করা একটা লোক একদিন ইন্ডিয়ার সবথেকে বড় সিন্ডিকেটের বাদশা হয়ে যায়। লাল চন্দনের স্মাগলিং করে চোখের নিমেষেই ফকির থেকে রাজা বনে যায় সে। কিন্তু একজন স্মাগলার হওয়া সত্ত্বেও সে ছিল সবার চোখের মণি। তার একটা কথায় মানুষ নিজের জীবন দিতেও প্রস্তুত ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, এই লোকটাকে গ্রামের শহরের সবাই চোখে হারায়, কিন্তু তার কোনো বংশ পরিচয় ছিল না। নিজের পরিবারের লোকেরাই ছিল তার সব থেকে বড় শত্রু। কিন্তু একদিন একটা আজব মোড় আসে লোকটার জীবনে। সেখান থেকেই তার জীবনটা পুরোপুরি পাল্টে যায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন মুভির কথা বলছি। হ্যাঁ, বলছিলাম সদ্য মুক্তি পাওয়া মোস্ট হাইপড আর এক্সাইটিং মুভি পুষ্পা 2 দ্য রুলের কথা, যেখানে আপনি চোখ ধাঁধানো অ্যাকশনের পাশাপাশি রাগ, অভিমান, খুনসুটি, প্রতিশোধের মতো ইমোশন পেয়ে যাবেন। আর এই প্রত্যেকটা ইমোশনই আপনার মন ছুঁয়ে যাবে। এই পুরো গল্প জুড়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার আছি আপনার সাথে। তো চলুন এখন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা জাপানের একটা পোর্টে লাল চন্দনের কন্টেইনার আনলোড করতে দেখতে পাই। কন্টেইনারের ভেতর একটা মানুষও ছিল। কন্টেইনার খালি করতে থাকা লোকগুলো তখন ওই অচেনা মানুষটাকে একটা ক্রেনের সাথে পায়ে দড়ি বেঁধে উল্টো ঝুলিয়ে দেয়। তারা ওই লোকটার পরিচয় জানতে চায়, কিন্তু লোকটা কোনো কথাই বলে না, বরং একটা কুড়াল দিয়ে তার পায়ের দড়িটা কেটে নিচে নেমে আসে। তখনই দেখা যায় ওই লোকটা আর কেউ নয়, আমাদের সবার ফেভারিট পুষ্পারাজ। আসলে ওই লোকগুলো পুষ্পার কাছ থেকে লাল চন্দন কিনে জাপানে নিয়ে এসেছিল, কিন্তু পুষ্পার পেমেন্ট তারা পুরোপুরি ক্লিয়ার করেনি। তাই সেই পেমেন্ট নেওয়ার জন্য পুষ্পা পৌঁছে গেছে জাপানে। কিন্তু পুষ্পা যখন তাদের কাছে পেমেন্টটা ক্লিয়ার করতে বলে তখন তাদের বস মোটেও রাজি হয় না। উল্টো সে তার লোকেদেরকে পুষ্পার উপর অ্যাটাক করার জন্য পাঠিয়ে দেয়, যাতে তারা পুষ্পাকে মেরে ধরে সেখান থেকে তাড়িয়ে দিতে পারে। কিন্তু পুষ্পাকে হয়তো তারা ঠিকভাবে চিনত না। সে একাই ওই লোকগুলোকে কুপকাত করে ফেলে, একে একে সবাইকে কচুকাটা করতে থাকে। সেটা দেখে তাদের বস ভীষণ ঘাবড়ে যায়। সবাইকে মেরে ফেলার পর পুষ্পা ওই বস লোকটার সাথে লড়াই করতে যায়। একটা পর্যায়ে পুষ্পা সেই লোকটাকেও হারিয়ে দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে সেখান থেকে শান্ত মনে বেরিয়ে যাচ্ছিল। এরই মাঝে ওই লোকটারও বস অর্থাৎ তাদের বিগ বস এসে আড়াল থেকে পুষ্পার উপর গুলি করে দেয়। এতে পুষ্পা আহত অবস্থায় সমুদ্রের পানিতে পড়ে যায়। এমন সময় হঠাৎ তার ঘুম ভেঙে যায়। তখন বোঝা যায় পুষ্পা আসলে এতক্ষণ স্বপ্ন দেখছিল। ভয়ঙ্কর ওই স্বপ্নটা দেখে পুষ্পা লাফিয়ে ওঠে। সেটা দেখে তার ওয়াইফ শিবাল্লি গিয়ে তাকে সান্ত্বনা দেয়। পরদিন পুষ্পার কাছে কাজ করা শ্রমিকেরা জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তাদের মধ্যে সিনু নামের একটা ছেলেও ছিল। সিনুর খুব দ্রুতই বিয়ে হতে চলেছে, কিন্তু সেদিকে তার খেয়াল ছিল না। সে শুধুমাত্র পুষ্পার কাজের কথাই ভেবে যাচ্ছিল, কারণ সে পুষ্পাকে এতই ভালোবাসত যে তার কাছে বিয়ে শাদী থেকেও বেশি জরুরি ছিল পুষ্পার কাজ। তো সবাই যখন একত্রিত হয়ে লাল চন্দন কাটতে জঙ্গলে যাওয়ার জন্য ট্রাকে উঠে বসে, তখন তারা দেখতে পায় তাদের সাথে একটা নতুন লোকও এসে যুক্ত হয়েছে। লোকটাকে তারা কেউই চিনতে পারে না। তারা মনে করে পুষ্পা হয়তো ওই লোকটাকে নতুন কাজে রেখেছে, তাই তারা বিষয়টা নিয়ে বেশি একটা মাথা ঘামায় না। রাস্তায় যেতে যেতে তারা সেই এলাকার এসপি শেখাওয়াতকে নিয়ে বিভিন্ন রকম কথা বলতে শুরু করে। তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে, কারণ লোকটা পুষ্পার পেছনে লাগার অনেক চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই পুষ্পার কাছে তাকে গো হারা হারতে হয়েছে। এসব কথা শুনে কেন যেন ওই অচেনা লোকটার ভীষণ রাগ হতে শুরু করে, কিন্তু পরবর্তীতেই সে নিজেকে সামলে নিয়ে সবার সাথে মিলেমিশে যায়। এরপর তারা সবাই পৌঁছে যায় জঙ্গলে, গিয়ে নিজেদের কাজকর্ম করতে শুরু করে। কাজ শেষে যখন তাদের সবাইকে টাকা বুঝিয়ে দেওয়া হচ্ছিল, তখন অ্যাকাউন্টসের লোকটা ওই অচেনা লোকের নাম জিজ্ঞেস করে। লোকটা তখন বলে, আমার নাম শেখাওয়াত। নামটা শোনা মাত্রই সবার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে আর কেউ নয় বরং তাদের এসপি শেখাওয়াত ছিল। আর সে ছদ্মবেশে জঙ্গলে গিয়েছিল পুষ্পার স্মাগলিংয়ের রহস্য ফাঁস করার জন্য, এবং জঙ্গলের আশেপাশে পুলিশেরা ঘাপটি মেরে বসেছিল। এমন হঠাৎ অ্যাটাক করাতে পুষ্পার লোকেরা ভীষণ ঘাবড়ে যায়, আর শেখাওয়াত তাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে আসে থানায়। এদিকে পুষ্পা তখন শিবাল্লিকে নিয়ে পূজার কাজে ব্যস্ত ছিল। সেই পুজোতে পুষ্পার ভাই তার পুরো পরিবার সহ এসেছিল, তবে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক মোটেও ভালো ছিল না। সম্পর্ক ভালো হওয়া তো দূরের কথা, তাদের মধ্যে কথাই হতো না। পুষ্পা তার ভাইকে অনেক ভালোবাসতো, কিন্তু সে তার ভালোবাসার কোনো মূল্য পায়নি। তার ভাই তাকে কখনোই পছন্দ করতো না, কারণ পুষ্পা তার সৎ ভাই ছিল। তো মন্দিরে পুজো করার সময় পুরোহিত যখন পুষ্পার কাছে তার নাম এবং গোত্র জিজ্ঞেস করে, তখন পুষ্পা কোনো উত্তর দিতে পারে না।
কারণ সৎ ছেলে হওয়ার অপরাধে তার কাছ থেকে বংশ পরিচয় ব্যবহার করার মতো অধিকারটাও কেড়ে নেওয়া হয়েছিল। এই কারণে পুষ্পার ভাই সবার সামনে তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। কিন্তু তার ভাবিটা খুব ভালো ছিল। সে বুঝতে পেরেছিল পুষ্পা আর শ্রীবল্লী তার স্বামীর কথায় খুব কষ্ট পেয়েছে, তাই সে শ্রীবল্লীর কাছে গিয়ে তার স্বামীর ব্যবহারের জন্য ক্ষমা চায়। অন্যদিকে সিনুর হবু বউ বিয়ের মণ্ডপে বসে তার স্বামীর জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার স্বামী তো জেলে, সে কিভাবে এসে বিয়ে করবে? এটা ভেবেই মেয়েটার বাবা এসে তাকে বলে, বিয়ের সময় অলরেডি পার হয়ে যাচ্ছে, তুই এখনো তার জন্য বসে থাকবি? তোর কি মনে হয় পুষ্পা ওই সাধারণ শ্রমিকের জন্য থানায় যাবে? এই কথা শুনে মেয়েটার মন খারাপ হয়ে যায়। তারও মনে হচ্ছিল যে পুষ্পার মতো এত বড় একজন মানুষ সাধারণ একটা শ্রমিকের জন্য থানায় যাবে না, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে পুষ্পা চলে যায় থানায়। ঘটনাক্রমে শেখাওয়াত সেই সময় থানায় উপস্থিত ছিল না। যাই হোক, পুষ্পা গিয়ে সেখানকার এসআইকে বলে সিনুকে ছেড়ে দিতে, কিন্তু এসআই তার কথায় রাজি হয় না। যদিও পুষ্পার কথায় রাজি না হওয়ার মতো তার কাছে কোনো কারণ ছিল না, কিন্তু সে এটা নিয়ে ভয় পাচ্ছিল যে শেখাওয়াত কেমন রিয়াক্ট করবে, আর যদি শেখাওয়াত উপরতলায় কমপ্লেন করে দেয় তাহলে তো বেচারার চাকরি চলে যাবে। তখনই পুষ্পার মাথায় একটা আইডিয়া আসে। সে বলে, তুমি এক কাজ করো, তুমি সিনুকে বের করে দাও, কারণ ওর তো আজকে বিয়ে, আর বিয়েতে বর না থাকলে কিভাবে চলবে? তার বদলে তুমি সিনু নামের অন্য একজনকে ঢুকিয়ে দাও। তখন এসআই বলে, আমি এটা করতে পারবো না, এটা তো নিয়মের বাইরে। পুষ্পা তখন তার কথা শুনে হেসে ওঠে আর বলে, যখন মেয়ের পড়াশোনার জন্য আমার কাছ থেকে 5 লাখ টাকা ঘুষ নিয়েছিলে, সেটা কোন নিয়মের মধ্যে ছিল? এভাবে সে একে একে সবার কাছে জিজ্ঞেস করতে থাকে। তখন দেখা যায় থানার কেউই পুষ্পার কাছ থেকে টাকা নিতে বাকি নেই, তাই কেউ আর পুষ্পার কথার উপর কথা বলার সুযোগ পায় না, আর এসআই সিনুকে ছেড়ে দিতে রাজি হয়ে যায়। এরপর পুষ্পা সিনুকে একটা পাঞ্জাবি দিয়ে দ্রুত রেডি হয়ে নিতে বলে, কারণ তাদের হাতে আর বেশি সময় ছিল না। সিনু তার কথা মতো যখনই রেডি হতে যায় তখনই হঠাৎ পুষ্পার নজর পড়ে সিনুর গলার দিকে। সে দেখতে পায় সিনুকে অনেক মারধর করা হয়েছে। পুষ্পা তখন দৌড়ে গিয়ে তার বাকি লোকেদেরকে চেক করে। তখন জানা যায় শেখাওয়াত শুধুমাত্র সিনুকেই নয়, পুষ্পার সব লোককেই প্রচণ্ড মারধর করেছে। এটা দেখে পুষ্পা ভীষণ রেগে যায়। সে জিদ ধরে বসে, শুধু সিনু নয়, এবার সে সবাইকে নিয়ে যাবে। এটা শুনে এসআই খুব ভয় পেয়ে যায়। সে পুষ্পার কাছে গিয়ে বলে, প্লিজ স্যার, এরকম করবেন না, এরকম করলে তো আমাদের চাকরি থাকবে না। পুষ্পা তখন একটা অদ্ভুত কাণ্ড ঘটায়। সে ওই থানায় থাকা প্রত্যেকটা স্টাফকে তাদের রিটায়ারমেন্ট পর্যন্ত যত টাকা আয় হয় সব টাকা দিয়ে দেয়, সাথে এক্সট্রা কিছু টাকা বোনাসও দিয়ে দেয়, আর তাদের সবাইকে তৎক্ষণাৎ চাকরি থেকে রিজাইন করে নিতে বলে। লোকগুলো এত টাকা একসাথে পেয়ে আর লোভ সামলাতে পারে না। তারা পুষ্পার কথা মতো রিজাইন দিয়ে থানা খালি করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর পুষ্পা সিনুকে নিয়ে গিয়ে ধুমধাম করে তার বিয়ে দেয়। সেটা দেখে সিনুর শ্বশুর এবং তার বাবা দুজনেই ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। তারা বুঝতে পারে পুষ্পার শ্রমিকদের কাছে যেমন পুষ্পা জরুরি, ঠিক তেমনি পুষ্পার কাছেও তার শ্রমিকরা সব থেকে বেশি জরুরি। এরই মাঝে শেখাওয়াত একজন এসআইকে নিয়ে পৌঁছে যায় থানায়, কিন্তু সেখানকার অবস্থা দেখে বেচারা শকড হয়ে যায়। সেখানে না ছিল কোনো পুলিশ আর না ছিল কোনো আসামি। শেখাওয়াত বুঝে যায় এই কাজ পুষ্পা ছাড়া আর কারো নয়। তখন তার রাগ আরো কয়েক গুণ বেড়ে যায়। পরদিন একটা জরুরি কাজে পুষ্পার সিএম এর সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। সেটা শুনে শ্রীবল্লী বলে, ঠিক আছে, তুমি গিয়ে সিএম এর সাথে দেখা করে এসো, তবে একটা কাজ করো, তোমরা যখন দেখা করবে তখন তার সাথে তুমি একটা ছবি তুলে নিয়ে এসো। আমি ওই ছবিটা বড় করে বাঁধিয়ে আমাদের লিভিং রুমে টানিয়ে রাখবো, আর সবাইকে দেখিয়ে বলবো, দেখো, আমার বরের সাথে সিএম এরও পরিচয় আছে। পুষ্পা তখন খুশি মনে তার কথা মেনে নিয়ে সিএম এর সাথে দেখা করার জন্য রওনা হয়। সিএম অফিসে পৌঁছানোর পর তার সাথে দেখা হয় এমএলএ সিদাপ্পার। শুরু থেকেই সিদাপ্পার সাথে পুষ্পার রিলেশন খুবই ভালো, কারণ তার কারণেই সিদাপ্পা এমএলএ হতে পেরেছিল, এবং আজকে সিএম এর সাথে মিটিংটাও সিদাপ্পাই ফিক্স করে দিয়েছিল। তো তারা দুজন সিএম এর সাথে দেখা করতে ভেতরে চলে যায়। সিএম তখন একটা জরুরি মিটিং করছিল। পুষ্পা মূলত তার বিজনেসে একটা সাহায্য চাওয়ার জন্য সিএম এর কাছে গিয়েছিল। সিএম তার কথায় রাজি হয়ে যায়, আর তাদের মিটিংটাও একদম সাকসেসফুলি কমপ্লিট হয়ে যায়। কিন্তু এরপর যখন পুষ্পা তার সাথে একটা ছবি তুলতে যায় তখনই হয় বিপত্তি। সিএম পুষ্পাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে ওঠে, আরে কি করছো তুমি? আমার সাথে ছবি তোলা কি এত সহজ নাকি? কখনো শুনেছো পায়ের জুতোকে কেউ মাথায় তুলে নেচেছে? এই কথা শুনে পুষ্পা ভীষণ রেগে যায়, কিন্তু সে কোনো রিয়াক্ট করে না। সিনাপ্পাও তখন বুঝে গিয়েছিল পুষ্পা তার কথা শুনে অনেক রেগে গেছে, কিন্তু সিএম এর সাথে ঝামেলা বাঁধালে তো তাদেরই বিপদ, তাই সে পুষ্পাকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে বের করে দেয়। এরপর সিদাপ্পা সিএম এর সাথে কথা শেষ করে বাইরে এসে দেখে পুষ্পা শান্ত হয়ে সোফার উপর বসে আছে। তার এমন শান্ত ভাব দেখে সিদাপ্পা ভীষণ অবাক হয়। সে পুষ্পাকে বলে, তুমি প্লিজ রাগ করো না, আসলে সিএম তোমার ব্যাপারে পুরোপুরি হয়তো জানে না, তাই এমনটা করে ফেলেছে।
কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পুষ্পা তার কথায় পাত্তাই দেয় না। তাকে দেখে মনে হচ্ছিল সিএম এর কথায় তার কিছুই এসে যায় না। কিন্তু তার এটা ভেবে খারাপ লাগছিল যে সে শ্রীভাল্লির আবদারটা রাখতে পারল না। আর তার সাথে এখন যুদ্ধ করতে গেলে তো আমার মন্ত্রীর চেয়ারটাও পাওয়া হবে না। তখন পুষ্পা বলে ওঠে, তুমি একটা কাজ করো, এসব ছোটোখাটো মন্ত্রীর পদ ছেড়ে তুমি সরাসরি সিএম হওয়ার প্ল্যানিং করো। তার কথা শুনে সিদাপ্পার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি বলছে সে? সিএম হওয়া কি মুখের কথা? তার জন্য কত প্ল্যানিং প্রয়োজন, কত টাকার প্রয়োজন, এত টাকা তারা কোথায় পাবে? তখন পুষ্পা বলে, টাকার চিন্তা তুমি করো না, সেটার ব্যবস্থা আমি করে নেব। কিন্তু সিদাপ্পা তার কথায় রাজি হয় না। সে বলে, তুমি জানো কত টাকা লাগবে? পুষ্পা জিজ্ঞেস করে, কত টাকা লাগবে? সিদাপ্পা বলে, সব কিছু মিলিয়ে প্রায় 100 কোটি টাকা লেগে যাবে। পুষ্পা তখন একটু চিন্তায় পড়ে যায়, কিন্তু তাকে তো হার মানলে চলবে না। তাই সে বলে, ঠিক আছে, যদি 500 কোটি টাকা দেই তাহলে কি হবে? এই কথা শুনে সিদাপ্পা যেন একেবারে বোবাই হয়ে যায়। তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। সে চুপচাপ পুষ্পার কথা মেনে নেয়। এরপর পুষ্পা সিদাপ্পাকে সিএম বানানোর জন্য টাকা জোগাড়ের প্ল্যানিং শুরু করে। তবে তার আগে সে সিদাপ্পাকে একটা শর্ত দেয়। সে বলে, সিএম হওয়ার পর তোমার শ্রীভাল্লির সাথে একটা ছবি তুলতে হবে। সিদাপ্পা তার কথা শুনে অবাক হয়ে যায়। ওয়াইফের ইচ্ছা পূরণের জন্য মানুষ এত কিছু করতে পারে? সিএম হওয়ার অপেক্ষা করা লাগবে না, আমি এখনই তোমার সাথে ছবি তুলছি। এই কথা বলে সে পুষ্পার সাথে একটা ছবি তুলে নেয়। তখন পুষ্পা ওই ছবিটা তার লোকেদেরকে ফ্রেমিং করে রাখতে বলে, যাতে সিদাপ্পা সিএম হয়ে যাওয়ার পর সে ওই ছবিটা শ্রীভাল্লিকে গিফট করতে পারে। পরদিন পুষ্পার কথা মতো সিদাপ্পা চলে যায় পিএম প্রতাপের সাথে কথা বলতে। প্রতাপ যখন জানতে পারে সিদাপ্পা সিএম হওয়ার জন্য চেষ্টা করছে, তখন সে ভীষণ অবাক হয়। ব্যাপারটা তার কাছে বেশ ফানি লাগে, কারণ সিদাপ্পার তো সাধারণ মন্ত্রী হওয়ার মতোই যোগ্যতা নেই। তাহলে সে সিএম হওয়ার স্বপ্ন দেখে কিভাবে? সিদাপ্পা সেটা শুনে ভীষণ কষ্ট পায়। সে বলে, কেন? আমি 20 বছর এই পার্টিতে কাজ করছি, আপনারা যেভাবে বলেছেন আমি সেভাবেই কাজ করেছি, তাহলে আমি কেন সিএম হতে পারবো না? প্রতাপ তখন তাকে কিছু একটা বলতেই যাবে, এরই মাঝে হঠাৎ তার কাছে তার ভাইয়ের ফোন আসে। প্রতাপের ভাই তাকে জানায় পুষ্পা তার সাথে দেখা করতে এসেছে। সেই সাথে নিয়ে এসেছে একটা স্পেশাল সোফা, যার ভেতরে 5 কোটি টাকা রাখা ছিল। এত টাকার কথা শুনে প্রতাপ ভীষণ অবাক হয়। আরও অবাক হয় যখন সে জানতে পারে ওই টাকাটা শুধুমাত্র পিএমকে ফোন করার ফিস ছিল। সিদাপ্পাও তখন তাদের কথাগুলো পাশে বসে শুনছিল। শুধুমাত্র ফোন করার জন্য পুষ্পা 5 কোটি টাকা দিয়েছে, এটা শুনে সিদাপ্পা নিজেও ভীষণ অবাক হয়। কিন্তু মজার বিষয় কি জানেন? এই টাকার কথা শুনে প্রতাপের মন একেবারে বদলে যায়। সে তৎক্ষণাৎ সিদাপ্পাকে সিএম এর ইলেকশনের টিকিট দেওয়ার জন্য রাজি হয়ে যায়। বিনা কারণে তো আর বলে না, মানি ইজ দ্য সেকেন্ড গড। আসলে টাকা থাকলে পৃথিবীতে অনেক কিছুই সম্ভব। তো পিএম এর সাথে কথা বলে বেরিয়ে সিদাপ্পা সরাসরি পুষ্পাকে ফোন করে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি এত টাকা কিভাবে জোগাড় করবে বলো তো? তখন পুষ্পা বলে, আরে তুমি কি আমাকে যেন তেন প্লেয়ার মনে করেছো নাকি? আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার। তার কথা শুনে বোঝা যায় সে এবার ন্যাশনালি নয়, ইন্টারন্যাশনালি ডিল করতে যাচ্ছে। তো পরদিন পুষ্পা সেই ডিল করার জন্য একজন অ্যারাবিয়ান ক্লায়েন্টের সাথে গিয়ে দেখা করে। পুষ্পা সেখানে একটা সাধারণ ট্রাকে করে গিয়েছিল। সেটা নিয়ে তার ক্লায়েন্ট হাসাহাসি করতে শুরু করে, কারণ তার কাছে তো প্রাইভেট হেলিকপ্টার ছিল। তাছাড়া পুষ্পার পোশাক আশাক দেখে তার মনে হচ্ছিল না লোকটা আদৌ লাল চন্দনের ব্যবসা করতে পারে। তাই সে পুষ্পাকে একটু তাচ্ছিল্য করে বলে, আমি তোমার কাছ থেকে কেন মাল নিতে যাব? আমার সাথে তো ইন্ডিয়ার বড় বড় ডিলারদের সাথে পরিচয় আছে। পুষ্পা তার কথা শুনে হেসে ফেলে। এরপর তার ক্লায়েন্টকে বলে, আচ্ছা তুমি তোমার ডিলারদেরকে একটু ফোন করে দেখতে পারো, তুমি কারো কাছ থেকে 10 টন মালও পাবে না। কথাটা শুনে লোকটা একটু রেগে যায়। সে তৎক্ষণাৎ তার ডিলারদেরকে ফোন করতে শুরু করে। তখন দেখা যায় তার ডিলাররা উল্টো পুষ্পাকে ফোন করে চন্দন কাঠের অর্ডার দিচ্ছে। লোকটা তখন বুঝে যায় পুষ্পাকে দেখতে অ্যাভারেজ হলেও সে মানুষটা অ্যাভারেজ নয়। তখন সে পুষ্পার সাথে 2000 টন চন্দন কাঠের ডিল করে, যার দাম ছিল 5000 কোটি টাকা। কিন্তু পুষ্পা বলে, তোমার আমাকে 5000 কোটি টাকা দিতে হবে না, তুমি আমাকে 4900 কোটি টাকা দেবে। কথাটা শুনে ক্লায়েন্ট একটু অবাক হয়। সে বলে, আরে আমি তো তোমাকে বেশি দেওয়ার চেষ্টা করছি, তুমি জেনে শুনে কেন কম টাকা নেবে? তখন পুষ্পা বলে, 100 কোটি টাকা এটার জন্য। এই কথা বলে সে ওই ক্লায়েন্টের হেলিকপ্টারটার দিকে ইশারা করে। অর্থাৎ পুষ্পা ওই ক্লায়েন্টের হেলিকপ্টারটা কিনে নিতে চেয়েছিল। ক্লায়েন্ট তখন 100 কোটি টাকার বিনিময়ে তার হেলিকপ্টারটা পুষ্পার কাছে বিক্রি করে দেয়।
পুষ্পা সেই হেলিকপ্টার নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ক্লায়েন্ট বেচারা, যে কিনা ওই সাধারণ ট্রাকটা নিয়ে হাসি তামাশা করছিল, তাদেরকে শেষমেশ ওই ট্রাকে করেই তাদের বাড়িতে ফিরতে হয়। কি অদ্ভুত, তাই না? সেখান থেকে ফিরে পুষ্পা সব সিন্ডিকেট মেম্বারদের ডেকে এনে একটা মিটিং করে। এরপর কাউকে 150, কাউকে 200 বা কাউকে 50 টন কাঠ জোগাড় করার অর্ডার দেয়, কারণ এত কাঠ তো তার একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এত বড় বড় অর্ডার পেয়ে সিন্ডিকেটের সব মেম্বার ভীষণ খুশি হয়। তারা অর্ডার কমপ্লিট করার কাজে উঠে পড়ে লাগে। এদিকে সিদাপ্পা পুষ্পার কথা মতো তার নির্বাচনী প্রচার চালিয়ে যেতে থাকে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু যখন পুষ্পা ওই সবগুলো মাল এক জায়গায় জড়ো করার সিদ্ধান্ত নেয়, তখনই বাধে বিপত্তি। সিন্ডিকেটের একজন মেম্বার যখন ট্রাক ভর্তি লাল চন্দন নিয়ে পুষ্পার কাছে যাচ্ছিল, তখনই হঠাৎ শেখাওয়াত তার পথ আটকায়। সে ওই লোকগুলোকে প্রচণ্ড মারধর করে। এরপর সেই ট্রাকগুলোতে আগুন লাগিয়ে দেয়। তখন সিন্ডিকেটের সেই মেম্বার বলে, তুমি কাজটা ঠিক করলে না, এর ফল তোমাকে ভুগতে হবে। শেখাওয়াত সেটা শুনে ভীষণ রেগে যায় আর সেই লোকটাকে ব্রিজের ওপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। এরপর লোকটাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন সিন্ডিকেটের সব মেম্বার সহ সবাই সেখানে জড়ো হয়। সবার মনে ভয় ধরে গিয়েছিল যে পুষ্পার সাথে কাজ করলে নিশ্চয়ই তাদেরকে ওইভাবে মরতে হবে। আর শেখাওয়াত তো সেটাই চেয়েছিল, অর্থাৎ তার প্ল্যান সাকসেসফুল। তখন সিন্ডিকেটের মেম্বাররা সিদাপ্পার কাছে গিয়ে বলে, আমাদের যেভাবেই হোক শেখাওয়াতের সাথে পুষ্পাকে মিল করিয়ে দিতে হবে, না হলে তো আমরা কাজ করতে পারবো না, আর আমাদের সবাই এভাবে মারা যাবে। আর যদি সেটা না করা যায়, তাহলে মঙ্গলকে সিন্ডিকেটের দায়িত্ব দিয়ে দিতে হবে। তারা খুব ভালোভাবেই জানতো সিদাপ্পার কথা পুষ্পা ফেলতে পারবে না, তাই তারা সিদাপ্পাকে এই অনুরোধটা করে। সিদাপ্পা তখন তাদের কথা মেনে নিয়ে পুষ্পা এবং শেখাওয়াতের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। প্রথমেই সে শেখাওয়াতের সাথে গিয়ে কথা বলে। সে শেখাওয়াতকে পুষ্পার সাথে হাত মেলানোর জন্য 10 লাখ টাকা অফার করে, কিন্তু শেখাওয়াত তার কথায় রাজি হয় না, কারণ তার মূল উদ্দেশ্য টাকা হাসিল করা ছিল না। তার উদ্দেশ্য ছিল পুষ্পাকে শিক্ষা দেওয়া, কারণ পুষ্পা একটা সময় তাকে সবার সামনে অপমান করেছিল, আর এই অপমানের প্রতিশোধ সে নিতে চাচ্ছিল। তখন সিদাপ্পা তাকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? অনেক ভাবনা চিন্তার পর শেখাওয়াত বলে, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, আমি শুধু একটা জিনিস চাই, পুষ্পা সবার সামনে আমাকে সরি বলবে। এই কথা শুনে সিদাপ্পা হতবাক হয়ে যায়। সে খুব ভালো করেই জানতো আর যাই হোক পুষ্পা সরি তো বলবে না। শেখাওয়াতও সেটা খুব ভালো করেই জানতো, তাই সে এমন একটা শর্ত দিয়েছিল। কিন্তু সিন্ডিকেটের খাতিরে সিদাপ্পা তাকে বলে, ঠিক আছে, পুষ্পা সবার সামনে তোমাকে সরি বলবে, কিন্তু সরি বলার পর তুমি আর কোনো ঝামেলা করতে পারবে না। শেখাওয়াত তখন খুশি মনে তার কথা মেনে নেয়। এরপর সিদাপ্পা পুষ্পার কাছে গিয়ে বুঝিয়ে শুনিয়ে তাকেও কথা বলতে রাজি করায়। পুষ্পা কোনোভাবেই এটা মানতে পারছিল না যে তাকে সবার সামনে একটা ছোট এসপিকে সরি বলতে হবে। তাও যদি লোকটা সৎ হতো তাহলেও একটা কথা ছিল, কিন্তু এ তো মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই কারাপ্টেড। তবুও সিন্ডিকেটের কথা মাথায় রেখে তাকে রাজি হয়ে যেতে হয়। শেখাওয়াত যখন বিষয়টা জানতে পারে তখন ভীষণ খুশি হয়। পুষ্পার মুখ থেকে সরি শোনার খুশিতে সে বিরাট একটা পার্টির আয়োজন করে। সেই পার্টিতে এলাকার সবাই এসেছিল, আর সবার আগে এসেছিল মঙ্গল আর তার পরিবার, কারণ এটা তো তাদের কাছেও একটা বড় পাওয়া। তবে তারা খুব ভালো করেই জানতো পুষ্পা আর যাই হোক কারো সামনে মাথা নত করবে না, কাউকে সরি বলবে না। আর পুষ্পা যদি সরি না বলে, তাহলে তারা খুব সহজেই সিন্ডিকেটের দখল নিয়ে নিতে পারবে। এটা ভেবেই আসলে তারা সেখানে গিয়েছিল। কিন্তু পুষ্পা সেখানে গিয়ে তাদের সব আশা মাটি করে দেয়। তবে কাজটা পুষ্পার জন্যেও সহজ ছিল না, তাই সে এক বোতল মদ খেয়ে শেখাওয়াতের সামনে গিয়ে বসে। শেখাওয়াত অধীর আগ্রহে বসেছিল পুষ্পার মুখ থেকে সরি শোনার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পর পুষ্পা নিজের দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ফাইনালি শেখাওয়াতকে সরি বলে দেয়। সেখানে থাকা সবাই তখন অবাক হয়ে যায়। পুষ্পার মুখে সরি, এটা তো আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। শেখাওয়াত তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না, তাই সে সাথে করে একটা রেকর্ডার নিয়ে গিয়েছিল। পুষ্পা যখন তাকে সরি বলে তখন সে ওই কথাটা রেকর্ডারে রেকর্ড করে নেয়। এরপর বারবার সেটা প্লে করে শুনতে থাকে। পুষ্পা এই অপমান মেনে নিতে পারছিল না, তাই সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু বাইরে আসার পরেও তার মনের ভেতর কেন যেন শান্তি লাগছিল না, কারণ এটা তো পুষ্পার আসল ধর্ম নয়। পুষ্পার মূল মন্ত্রই তো ছিল সে কারো সামনে মাথা নত করবে না। তাহলে আজকে সে কিভাবে মাথা নত করে আসলো? এসব ভেবেই পুষ্পার মাথা বিগড়ে যায়। সে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে আবারও চলে যায় সেই পার্টিতে। সেখানে পৌঁছে সে তার গাড়িটা দিয়ে শেখাওয়াতকে জোরে একটা ধাক্কা মারে, আর সেই ধাক্কায় শেখাওয়াত সোজা গিয়ে পড়ে সেখানকার পুলের ভেতরে। এরপর পুষ্পা ইচ্ছাকৃত সেই পুলের ভেতর প্রস্রাব করে।
এটা দেখে সবাই হতবাক হয়ে যায়, কিন্তু পুষ্পা এই কাজটা করে তার মনের ভেতর একটা শান্তি লাভ করে। এদিকে শেখাওয়াত বেচারা কিছুই বুঝে উঠতে পারছিল না তার সাথে হঠাৎ কি হয়ে গেল। সে তো বাইরে দাঁড়িয়েছিল, হঠাৎ করে সে পুলের ভেতর কিভাবে পড়ে গেল। সবাই তখন ব্যাপারটা সামাল দেওয়ার জন্য তাকে বোঝাতে থাকে যে সে ভুলবশত পা পিছলে পড়ে গেছে, কিন্তু পরক্ষণেই হঠাৎ শেখাওয়াতের মনে পড়ে আসলে কি ঘটেছিল। পুষ্পা যে ইচ্ছাকৃত তার উপর প্রসাব করেছে সেটা সে বুঝে যায়। তখন তার রাগ আরো বেশি বেড়ে যায়। সে পুষ্পাকে চ্যালেঞ্জ দিয়ে বলে, আমি তোমার সিন্ডিকেট শেষ করেই ছাড়ব, তখন তোমাকে হার মানতে হবে। এরপর থেকে তোমার প্রত্যেকটা ডিল আমি ক্যান্সেল করে ছাড়ব। তখন পুষ্পা বলে, এবার তুমি সঠিকভাবে হুমকি দিতে শিখেছ, তা ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করছি। আগামীকাল ভোরে আমার 2000 টন মাল বর্ডার পার করবে, পারলে সেটা আটকে দেখাও। শেখাওয়াতও তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। সে বলে, আমি যেভাবেই হোক তোমার এই ডিল ক্যান্সেল করেই ছাড়ব। তখন পুষ্পা বলে, ঠিক আছে, তাহলে সেই কথাই থাকলো, যদি তুমি এক টুকরো কাঠও উদ্ধার করতে পারো তাহলে আমি সিন্ডিকেট ছেড়ে দেব, আর আগের মতো দিনমজুরি করতে শুরু করব। সেই কথা মতো পরদিন ভোর হওয়ার আগেই শেখাওয়াত সেখানকার প্রত্যেকটা চেকপোস্টে পাহারা বাড়িয়ে দেয়। শুধু পাহারাই বাড়ায় না, চেকপোস্টের মাত্রা আরও বেশি বাড়িয়ে দেয়। জঙ্গল হোক বা ব্রিজ, কোনো ফাঁক ফোকর বাকি রাখে না। সারা রাত সে আর তার টিম মিলে রাস্তায় পাহারা দিতে থাকে। তারা যখন একটা ব্রিজের উপর দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল তখনই হঠাৎ শেখাওয়াতের চোখে একটা অদ্ভুত জিনিস ধরা পড়ে। তারা দেখতে পায় নদীতে তো কোনো পানিই নেই। সেটা দেখেই শেখাওয়াতের মাথায় আকাশ ভেঙে পড়ে। তার কেন যেন মনে হচ্ছিল পুষ্পা নিশ্চয়ই নদীপথে পার হওয়ার প্ল্যানিং করছে। তাই সে দ্রুত তার টিমকে নিয়ে চলে যায় নদীপথে চেক করার জন্য। আর তার ধারণা আসলে সঠিকও ছিল। পুষ্পার লোকেরা আসলেই সেই নদীর রাস্তা ধরে ট্রাক নিয়ে রওনা হয়েছিল। তাই কিছু দূর যেতে না যেতেই শেখাওয়াত পুষ্পার ট্রাকের বিশাল বহর দেখতে পায়। তারা তৎক্ষণাৎ ট্রাকগুলোকে ধাওয়া করতে শুরু করে। এদিকে পুষ্পার লোকেরা মনের আনন্দে নদীর পথ দিয়ে যাচ্ছিল আর পুষ্পাকে টাইম টু টাইম আপডেট দিচ্ছিল। তারা কনফিডেন্ট ছিল যে তাদের এই প্ল্যানিং শেখাওয়াত ধরতেই পারবে না। কিন্তু যখনই তারা তাদের পেছনে পুলিশকে দেখতে পায় তখন তারা ভীষণ ভয় পেয়ে যায়। তাদের মধ্যে একজন দ্রুত পুষ্পাকে বিষয়টা জানায়, কিন্তু পুষ্পা এতে একটুও ঘাবড়ায় না, কারণ তার কাছে অলরেডি প্ল্যান বি রেডি ছিল। সে ড্রাইভারদেরকে প্ল্যান অনুযায়ী এগিয়ে যেতে বলে। এরপর সে জঙ্গলে থাকা তার লোকেদেরকে ফোন করে সতর্ক করে দেয়। জঙ্গলে থাকা ওই লোকগুলো তখন তাদের পোষা জঙ্গলি হাতিগুলোকে ছেড়ে দেয় রাস্তার মাঝখানে। তারা গিয়ে রোডগুলো ব্লক করে ফেলে। তখন পুলিশের গাড়ি আর ওই ট্রাকগুলোকে ধাওয়া করতে পারে না। শেখাওয়াত সেটা শুনে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, কিন্তু হার মানলে তো চলবে না। সে দ্রুত কন্ট্রোল রুমে ফোন করে আরও এক্সট্রা ফোর্স ডেকে আনে। তারা এসে নদীর পথ ধরে ওই ট্রাকগুলোকে ধাওয়া করতে শুরু করে। পুষ্পা সেটা শুনে তৎক্ষণাৎ ওই নদীর বাঁধের থাকা ইঞ্জিনিয়ারকে ফোন করে। ইঞ্জিনিয়ার তার কথা মতো বাঁধগুলো খুলে দেয়, আর তখন পানি এসে পুরো নদীটা ভরে যায়। সেই পানিগুলো পুলিশের গাড়ির ইঞ্জিনে ঢুকে সবগুলো গাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু ট্রাকগুলো যেহেতু উঁচু ছিল তাই তাদের কোনো ক্ষতি হয় না। পুষ্পার লোকেরা ট্রাকগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু এত কিছুর পরেও শেখাওয়াত হার মানে না। সে জঙ্গলের রাস্তা ধরে ট্রাকগুলোকে ধাওয়া করার জন্য এগিয়ে যেতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত ট্রাকগুলো ততক্ষণে জঙ্গল পার হয়ে গিয়েছিল। এরই মাঝে শেখাওয়াতের গাড়িটাও নষ্ট হয়ে যায়। তখন সে হতাশ হয়ে পড়ে। এমন সময় হঠাৎ সে দেখতে পায় তার সামনে দিয়ে একটা গরুর গাড়ির বহর যাচ্ছে। শেখাওয়াত তখন ওই গরুর গাড়ির মালিকদের সাথে কথা বলে ওই ট্রাকের রাস্তা আটকে দেয়। এরপর সে সামনে থেকে ট্রাক ড্রাইভারদের ওপরে অ্যাটাক করতে শুরু করে। এটা দেখে ড্রাইভাররা ভীষণ ভয় পেয়ে যায়। পুষ্পা তখন আর কোনো উপায় না পেয়ে ড্রাইভারদের বলে, তোমরা একটা কাজ করো, তোমরা ট্রাক থেকে বেরিয়ে গিয়ে নিজের জীবন বাঁচাও। কিন্তু ড্রাইভাররা চন্দন কাঠগুলো ফেলে সেখান থেকে যেতে রাজি হচ্ছিল না। তখন পুষ্পা তাদেরকে বলে, আমার কাছে কাঠগুলো জরুরি না, তোমাদের জীবন জরুরি। তখন তারা পুষ্পার কথা মতো ট্রাক থেকে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন বাঁচিয়ে নেয়। এরপর শেখাওয়াত খুশি মনে ওই চন্দন কাঠগুলো নিয়ে থানায় ফিরে আসে। কাঠগুলো থানার গোডাউনে জমা করা হয়। এই খুশির খবরটা শেয়ার করার জন্য সে মঙ্গলদেরকেও সেখানে ডেকে আনে। এরপর তারা সবাই মিলে গোডাউনে সেলিব্রেট করতে শুরু করে। কিন্তু তাদের সেই খুশিটা বেশিক্ষণ টেকে না। মঙ্গল ওই কাঠগুলো চেক করে বুঝতে পারে সেগুলো আসলে চন্দন কাঠ ছিলই না, সেগুলো আসলে স্যান্ড্রা নামের একটা স্পেশাল কাঠ ছিল। এটা শুনে শেখাওয়াতের মাথায় যেন বাজ পড়ে। সে কোনো মতেই বিষয়টা হজম করতে পারছিল না। এরই মাঝে তারা খবর পায় পুষ্পার ওই ট্রাকগুলো রামেশ্বরমে পৌঁছে গেছে
আর সেখান থেকে শ্রীলঙ্কার বর্ডার পার করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত কড়া সিকিউরিটির মধ্য দিয়েও পুষ্পা ওই কার্ডগুলো কিভাবে নিয়ে গেল? এটা ভাবতে ভাবতেই হঠাৎ তারা বাইরে থেকে গরুর ঘণ্টার আওয়াজ শুনতে পায়। শেখাওয়াত তখন দৌড়ে বাইরে এসে দেখে সে যে গরুর গাড়িগুলো দিয়ে ট্রাকগুলোর রাস্তা আটকে ছিল সেই গরুগুলো এখন ফিরে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তাদের সাথে গাড়িগুলো নেই। সেটা দেখে তার মনে কেন যেন সন্দেহ জাগে। এমন সময় সে দেখতে পায় পুষ্পাও ওই গরুগুলোর সাথে এগিয়ে আসছে। তখন তার মনে সন্দেহটা আরও বেড়ে যায়। ঘটনাক্রমে সে ওই গরুর গাড়িগুলোর মধ্যে একটা থানাতে নিয়ে এসেছিল। সে দৌড়ে গিয়ে ওই গাড়ির রংটা চলতে চেক করলে দেখতে পায় ওই গাড়িগুলোই আসলে লাল চন্দন দিয়ে তৈরি করা ছিল। পুষ্পা তখন তার কাছে এসে ইশারা করে তাকে জিজ্ঞেস করে, কেমন লাগলো আমার প্ল্যান? শেখাওয়াতের তখন নিজের ভাগ্যের ওপর ভীষণ হাসি পাচ্ছিল, তাই সেও ইশারা করে বলে, ভীষণ ভালো লেগেছে। সে বুঝে গিয়েছিল সে যতই চেষ্টা করুক না কেন পুষ্পার সাথে লড়াই করা তার পক্ষে সম্ভব নয়। এরপর পুষ্পা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই হঠাৎ শেখাওয়াত আবার তাকে ডেকে আনে। এরপর সে বলে, তুমি তো বলেছিলে এক টুকরো কাঠ উদ্ধার করতে পারলেও তুমি সিন্ডিকেট ছেড়ে দেবে, আর এখানে তো আমার কাছে আস্ত একটা গাড়ি আছে, এখন তুমি কি করবে? কিন্তু পুষ্পা তার কথা শুনে একটুও অবাক হয় না, একটু ভয়ও পায় না। সেটা দেখে শেখাওয়াত একটু অবাক হয়। তখন পুষ্পা বলে ওই গাড়ির ভেতর একটা সারপ্রাইজ আছে। শেখাওয়াত তখন কৌতূহলবশত গাড়ির দিকে তাকাতেই হঠাৎ সেটা ব্লাস্ট হয়ে যায়। শেখাওয়াত তখন কিছুই বুঝে উঠতে পারে না, শুধু বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। কিন্তু তাকে তো হেরে গেলে চলবে না, তাই সে সিএম এর কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে চলে যায় রামেশ্বরমে। সে গোপন সূত্রে জানতে পেরেছিল যে পুষ্পা সমুদ্রপথে ওই কার্ডগুলো পাচার করার সিদ্ধান্ত নিয়েছে। তাই সে তার টিমকে নিয়ে সমুদ্র বন্দরে থাকা প্রত্যেকটা নৌকা খুব ভালোভাবে চেক করে, কিন্তু কোথাও সে লাল চন্দনের হদিশ পায় না। তখন সে সমুদ্রে ঝাঁপ দেয় নিচে চেক করার জন্য, আর তখনই ওই লাল চন্দনের তৈরি গাড়িগুলো তার চোখে ধরা পড়ে যায়। পুষ্পার লোকেরা সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ নৌকা নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়। তবে যাওয়ার আগে তারা শেখাওয়াতকে একটা জালের ভেতর আটকে দিয়ে যায়। শেখাওয়াত কোনো মতে সেই জাল থেকে বেরিয়ে একটা স্পিডবোট নিয়ে নৌকাগুলোকে ধাওয়া করতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত নৌকাগুলোকে ধরা তার পক্ষে সম্ভব হয় না। শেখাওয়াতের চোখের সামনেই সেগুলো শ্রীলঙ্কার বর্ডার পার হয়ে যায়। কিন্তু শেখাওয়াত তাতেও দমে না, সে জোর করে শ্রীলঙ্কার বর্ডারের কাছে গিয়ে নৌকাগুলোকে ধরার চেষ্টা করে। তখনই শ্রীলঙ্কার কোস্টগার্ডেরা তাদের উপর গুলি চালাতে শুরু করে, তাই শেখাওয়াতকে বাধ্য হয়ে সেখান থেকে ফিরে আসতে হয়। তো পুষ্পা ততক্ষণে শ্রীলঙ্কা পৌঁছে গিয়েছিল, আর সেখান থেকে তার জিনিসগুলো কালেক্ট করে সে ওই ক্লায়েন্টকে বিক্রি করে দেয়। এরপর সে বস্তা বস্তা টাকা নিয়ে ইন্ডিয়ায় ফিরে এসে সেগুলো তার স্পেশাল সোফা তৈরিতে লাগিয়ে দেয়। এরপর ওই স্পেশাল টাকা ভর্তি সোফাগুলো পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের বাড়িতে। দেখতে দেখতে ইলেকশনের দিন চলে আসে, আর সিদাপ্পা ইলেকশনে জিতেও যায়। এরপর সিএম হিসেবে শপথ নেওয়ার পরপরই সে চলে যায় পুষ্পার সাথে দেখা করতে, কারণ পুষ্পা ছাড়া তো তার এই সাফল্য কোনোদিনও সম্ভব ছিল না। তারা সবাই মিলে সেখানে অনেক আনন্দ করে। সেখানে শ্রীবল্লী যখন জানতে পারে তার স্বামী তার একটা ছোট্ট আবদার পূরণ করার জন্য পুরো সরকারই পাল্টে দিয়েছে, তখন সে নিজেও ভীষণ অবাক হয়ে যায়। তার পুষ্পার উপর গর্বও হচ্ছিল, আবার একটু ভয়ও লাগছিল। এখন পুষ্পার মতো একজন পাওয়ারফুল ব্যক্তিকে একটু তো ভয় করে চলা লাগে, তাই না? পরদিন পুষ্পা শ্রীবল্লীকে নিয়ে একটা পুজোয় যায়। সেখানে পুজো দেওয়ার সময় হঠাৎ শ্রীবল্লীর মাথা ঘুরে ওঠে। তখন গ্রামের মহিলারা এসে সেখান থেকে পুরুষ লোকদেরকে সরিয়ে দিয়ে শ্রীবল্লীকে চেক করলে বুঝতে পারে সে প্রেগনেন্ট। এটা শুনে গ্রামের সবাই ভীষণ খুশি হয়। এরপর শ্রীবল্লী এই খুশির সংবাদটা তার স্বামীকে জানাতে গিয়ে দেখে পুষ্পা তো সেখানে নেই। এটা দেখে সে ভীষণ অবাক হয়। সে পুরো মন্দিরে পুষ্পাকে খুঁজতে শুরু করে। এরই মাঝে হঠাৎ সে দেখতে পায় পুষ্পা শাড়ি চুড়ি পরে দেবীর সামনে তাণ্ডব করছে। তার এমন অদ্ভুত কাণ্ড দেখে শ্রীবল্লী ভীষণ অবাক হয়। সে তৎক্ষণাৎ গিয়ে পুষ্পাকে জিজ্ঞেস করে, তুমি এরকম কেন করছো? তখন পুষ্পা বলে, আমি শুনেছি মেয়ে সেজে দেবীর সামনে তাণ্ডব করলে নাকি তার মনোকামনা পূর্ণ হয়। তার কথা শুনে শ্রীবল্লী অবাক হয়ে যায়। যে লোকটা গ্রামের অন্য সবার ইচ্ছে পূরণের দায়িত্ব নিয়ে বসে আছে, তার মনে আবার কিসের ইচ্ছে? তখন পুষ্পা বলে, আমি দেবীর কাছে একটা মেয়ে হওয়ার প্রার্থনা করেছি, কারণ ছেলে হলে তো আমি বংশ পরিচয় দিতে পারবো না, মেয়ে হলে অন্তত সে স্বামীর পরিচয় বাঁচতে পারবে। এটা শুনে শ্রীবল্লী ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। এরই মাঝে পুষ্পার ভাইজি কাবেরীকে কয়েকটা বখাটে ছেলেরা বিরক্ত করতে শুরু করে।
তারাও পুষ্পার মতো শাড়ি চুড়ি পরেই মন্দিরে এসেছিল। কাবেরী তাদের হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। ওই শয়তানগুলো কোনোভাবেই তাকে ছাড়ছিল না। এমন সময়ে পুষ্পা হঠাৎ এসে তাদেরকে মারতে শুরু করে। এরই মাঝে হঠাৎ কাবেরীর বাবা সেখানে এসে পুষ্পাকে বলে, থাক, আর হিরোগিরি দেখাতে হবে না। তুমি কি ভেবেছ এসব হিরোগিরি দেখিয়ে আমাদের মন জয় করে নেবে, আর আমি তোমাকে নিজের ভাই বলে মেনে নেব? এটা কখনোই হবে না। পুষ্পা তার কথা শুনে ভীষণ কষ্ট পায়, কিন্তু কোনো রিয়্যাক্ট করে না। আসলে সে তার ভাইকে আর ভাইয়ের পরিবারকে অনেক ভালোবাসত, কিন্তু তার ভাই তার ভালোবাসার কোনো মূল্য কখনো দেয়নি। কাবেরী তখন দৌড়ে গিয়ে তার বাবাকে আটকায়। সে বলে, বাবা, তুমি এসব কেন বলছো? চাচা তো আমাকে ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচিয়েছে। কিন্তু তার বাবা এটাতে খুশি হওয়ার বদলে উল্টো কাবেরীর উপর রেগে যায়, আর পুষ্পাকে চাচা বলে ডাকার অপরাধে কাবেরীকে জোরে একটা চড় লাগিয়ে দেয়। এসব দেখে শ্রীবল্লী আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। সে কাবেরীর বাবাকে গিয়ে বলে, তোমার বংশ পরিচয় তুমি তোমার কাছেই রাখো। আমার স্বামীর তোমার বংশ পরিচয় লাগবে না। আমার স্বামীর নামটাই সব কিছু। এসব কথা বলে সে রেগে পুষ্পাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর দেখা যায় কাবেরীকে বিরক্ত করা ওই ছেলেগুলোর মাথা অর্ধেক টাক করে তাদেরকে গাধার পিঠে চাপিয়ে অপমান করে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। সেই সময় ছেলেগুলোর চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে এই অপমানের প্রতিশোধ তারা অবশ্যই নেবে। আর হয়ও ঠিক সেটাই। পুষ্পার ভাবি হঠাৎ পরদিন পুষ্পাদের বাড়িতে গিয়ে জানায় যে তার মেয়ে কাবেরীকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে গেছে। পুষ্পার মা তখন পুষ্পাকে অনুরোধ করে কাবেরীকে দ্রুত খুঁজে বের করার জন্য, কিন্তু পুষ্পা সেই কথায় পাত্তাই দেয় না। পাত্তা দেবেই বা কেন? কাবেরী তার কে? তার ভাইয়ের সাথে তো তার কোনো সম্পর্কই নেই। তখন পুষ্পার ভাবিও গিয়ে তাকে হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু পুষ্পা সেদিকে কোনো খেয়াল না করে রুমের ভেতর ঢুকে তার দরজা আটকে দেয়। সেটা দেখে সবাই হতাশ হয়ে পড়ে। সবাই ধরে নিয়েছিল পুষ্পা কাবেরীকে বাঁচাতে যাবে না, কিন্তু পরক্ষণেই পুষ্পা একটা বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর তার দলবলকে নিয়ে চলে যায় কাবেরীকে খোঁজার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে তারা কাবেরীকে খুঁজে বের করবে কিভাবে? তখন পুষ্পার মাথায় একটা আইডিয়া আসে। সে প্রথমেই লোকাল নিউজ চ্যানেলের অফিসে গিয়ে লাইভ ওই কিডন্যাপারদেরকে হুমকি দেয়। সে বলে, যদি আমার ভাতিজির গায়ে একটা ফুলের আঁচড়ও লাগে তাহলে আমি সবাইকে কচুকাটা করব। এরপর সেখান থেকে বেরিয়ে এসে সে এলাকার সব লোককে জড়ো করে আর তাদেরকে বলে, তোমরা যেভাবেই হোক কাবেরীকে খুঁজে বের করো। তার জন্য তোমরা যা চাইবে তাই দেব। তবে লোকগুলোর কাছে টাকাটা জরুরি ছিল না, পুষ্পার কথাই তাদের কাছে অনেক। তারা পুষ্পার একটা কথায় পুরো গলি মহল্লা তন্ন তন্ন করে কাবেরীকে খুঁজতে শুরু করে। এরই মাঝে হঠাৎ পিএম প্রতাপ সিদাপ্পার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার এলাকায় কি চলছে, খবর রাখো কিছু? তখন সিদাপ্পা বলে, কি আর চলছে, পুষ্পার ভাইজিকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, তাই সে পুরো এলাকা গরম করে ফেলেছে, তাছাড়া তো আর কিছু হচ্ছে না। তখন প্রতাপ তাকে জানায় যে ওই কিডন্যাপার অন্য কেউ নয়, বরং তার নিজেরই গুণধর ভাতিজা। সেটা শুনে সিদাপ্পা যেন আকাশ থেকে পড়ে। সে দ্রুত পুষ্পাকে ফোন করে বিষয়টা জানায় আর তাকে বলে, তুমি প্লিজ প্রতাপের ভাতিজার কোনো ক্ষতি করো না, এতে তোমার আমার সবার ক্ষতি হবে। কিন্তু পুষ্পা তার কথায় পাত্তাই দেয় না, কারণ তার কাছে তার পরিবারের সেফটি সব থেকে বেশি জরুরি। কিছুক্ষণ পর প্রতাপের ভাতিজা পুষ্পাকে ফোন করে কাবেরীকে ছাড়ার জন্য 10 কোটি টাকা মুক্তিপণ দাবি করে আর তাকে বলে, টাকাটা নিয়ে তুমি একা আসবে, তোমার সাথে যেন কোনো লোক না আসে। পুষ্পা তখন চুপচাপ তার কথা মেনে নেয়, কারণ কাবেরী তাদের কাছে এখনও আটকা ছিল। অ্যাড্রেসটা পাওয়া মাত্রই সে 10 কোটি টাকা ভর্তি সোফা নিয়ে রওনা হয় কিডন্যাপারদের সাথে দেখা করার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে পুষ্পা কাবেরীর ব্যাপারে জিজ্ঞেস করলে প্রতাপের ভাতিজা বলে, চিন্তা করো না, তোমার ভাইজি একদম ঠিকঠাক আছে, আমরা তার কোনো ক্ষতি করিনি। তবে একটা শর্ত আছে, তুমি আগের দিন আমাদের অনেক মারধর করেছিলে, তাই আজকে তোমাকে আমাদের হাতে মার খেতে হবে। তুমি কয়েকটা মার খাও, তারপর আমি তোমাদের দুজনকে ছেড়ে দেব। পুষ্পা তখন কাবেরীর কথা ভেবে চুপচাপ তাদের কথায় রাজি হয়ে যায়। এরপর ছেলেগুলো তাকে মারতে শুরু করে। পুষ্পা চুপচাপ সব কিছু সহ্য করে নেয়। এদিকে প্রতাপ অবস্থা বেগতিক বুঝে তার ভাইকে বিষয়টা জানিয়ে দেয়। প্রতাপের ভাই তখন লোক পাঠিয়ে দেয় তার ছেলেকে বাঁচানোর জন্য। লোকগুলো সেখানে গিয়ে পুষ্পাকে দেখে ভীষণ ঘাবড়ে যায়। তারা দ্রুত পুষ্পার হাত পা বেঁধে দেয়, যাতে পরবর্তীতে পুষ্পা তাদের কোনো ক্ষতি না করতে পারে, কারণ ওই লোকগুলো এর আগেও পুষ্পার হাতে মার খেয়েছে। তো হাত পা বাঁধার পর তারা সবাই মিলে পুষ্পাকে বেধড়ক মারতে থাকে, কিন্তু পুষ্পা কোনো রকম রিয়্যাক্ট করে না, শুধু জিজ্ঞেস করে কাবেরী কোথায় আর সে কেমন আছে। তখন কিডন্যাপারদের মধ্যে একজন কাবেরীকে তার সামনে নিয়ে আসে।
কাবেরী তখন পুষ্পাকে এরকম মার খেতে দেখে ভীষণ অবাক হয়। সে কখনো ভাবতেই পারেনি তার বাবা পুষ্পাকে এত অপমান করা সত্ত্বেও পুষ্পা তাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রাখবে। সে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। এরপর ছেলেগুলো পুষ্পার সামনেই কাবেরীর সাথে বাজে ব্যবহার করতে শুরু করে। তখন আর পুষ্পা নিজেকে সামলে রাখতে পারে না। সে ওই হাত পা বাঁধা অবস্থাতেই ওই ছেলেগুলোকে মারতে শুরু করে। একটা পর্যায়ে সে তাদের হাত থেকে হাতিয়ার কেড়ে নিয়ে খুব কৌশলে তার হাত এবং পায়ের বাঁধন খুলে ফেলে। তারপর আর তাকে ঠেকায় কে? সে একে একে সবাইকে কচু কাটা করতে থাকে। সবশেষে যখন সে প্রতাপের ভাতিজাকে মারতে যাবে তখনই সেখানে পুষ্পার লোকেরা পৌঁছে যায়। তাদেরকে সিনাপ্পা ফোন করে সেখানে যেতে বলেছিল, যাতে তারা পুষ্পার হাত থেকে প্রতাপের ভাতিজাকে বাঁচাতে পারে। তারা অনেক কষ্টে পুষ্পাকে আটকায় আর ওই ছেলেটাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু পুষ্পাকে আটকানো কি এতই সহজ? সে তৎক্ষণাৎ একটা ত্রিশূল নিয়ে ওই ছেলেটার বুক বরাবর গেঁথে দেয়। এটা দেখে সবাই হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরপর সে কাবেরীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। পরদিন কাবেরীর বাবা পুষ্পার সাথে দেখা করার জন্য তার বাড়িতে যায়। তাকে দেখে পুষ্পার মা শ্রীবল্লী সবাই অবাক হয়ে যায়, কারণ জীবনে প্রথমবার সে পুষ্পার বাড়িতে পা রেখেছিল। সে পুষ্পার মাকে বলে, কাবেরীর বিয়ে ঠিক হয়ে গেছে, তাই কার্ড ছাপিয়ে আপনাদের কাছে প্রথম কার্ডটা নিয়ে এসেছি। শ্রীবল্লী তৎক্ষণাৎ গিয়ে পুষ্পাকে বিষয়টা জানায়, কিন্তু পুষ্পা তার ভাইয়ের সাথে দেখা করতে আসতে চায় না। তার ভাইও বিষয়টা জানতো, তাই সে পুষ্পার মাকে বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বাবা হয়েও আমার মেয়েকে বাঁচাতে পারিনি, কিন্তু যে লোকটাকে আমি আজ পর্যন্ত তুচ্ছ-তাচ্ছিল্য করেছি সে আমার আপন ভাইয়ের মতো দায়িত্ব পালন করেছে। তাই আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা অবশ্যই আমার মেয়ের বিয়েতে যাবেন। এরপর সে বিয়ের কার্ডটা দিয়ে সেখান থেকে চলে যায়। পুষ্পা আড়ালে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। এরপর যখন শ্রীবল্লী তাকে নিয়ে কার্ডটা দেখায় তখন সে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, কারণ সেই কার্ডে পুষ্পার নামের সাথে তার বংশের নামটাও উল্লেখ করার ছিল। সে ইমোশনাল হয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে। তখন শ্রীবল্লী আর বাকিরা গিয়ে তাকে সামলায়। এদিকে প্রতাপের মনে প্রতিশোধের আগুন জ্বলছিল, কারণ তাকে একটা নয় একসাথে দুটো চিতায় আগুন দিতে হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা তো তার ভাতিজার চিতা, তাহলে দ্বিতীয়টা কার? আসলে সেদিন প্রতাপের ভাইও সেখানে পৌঁছে গিয়েছিল তার ছেলেকে বাঁচানোর জন্য। সে পুষ্পাকে ভয় দেখানোর জন্য কাবেরীকে কিডন্যাপ করার চেষ্টা করে। তখন পুষ্পা তাকেও নির্মমভাবে মেরে ফেলে। এদিকে শেখাওয়াতের অবস্থাও একই রকম ছিল। পুষ্পাকে শায়েস্তা না করা পর্যন্ত সে শান্তি পাচ্ছিল না, কিন্তু তার করার মতো কিছু ছিল না। এভাবেই দেখতে দেখতে দিন পার হয়ে যায় আর কাবেরীর বিয়ের দিন চলে আসে। পুষ্পা তখন খুশি মনে তার পুরো পরিবার সহ বিয়েতে চলে যায়। তাকে দেখে তার ভাই খুশি মনে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। কাবেরীও ভীষণ খুশি হয়। এরই মাঝে পুষ্পার পক্ষ থেকে প্রতাপের বাড়িতে একটা ফুলের তোড়া পাঠানো হয় সান্ত্বনা বাবদ। প্রতাপ সেই ফুলের তোড়াটা হাতে নিয়ে দেখতে পায় সেটার ভেতরে একটা বম রাখা আছে। এমন সময় দেখা যায় কাবেরীর বিয়ের অনুষ্ঠানেও ঠিক একই রকম একটা ফুলের তোড়া পাঠানো হয়েছে, আর সেখানেও একটা বম সেট করা আছে। এমন সময় দূরে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে তার হাতে থাকা রিমোটে চাপ দিতেই বমগুলো ব্লাস্ট হয়ে যায়। কিন্তু লোকটা কে আর কেনই বা বম ব্লাস্ট করলো? এই প্রশ্নটা সামনে রেখেই গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে পুষ্পা 2 এর গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। পুষ্পা 1 দেখার পর আমার একটা হাই এক্সপেকটেশন তৈরি হয়ে গিয়েছিল, তবে এখন বলতে পারি আমার সেই এক্সপেকটেশনটা পুরোপুরি ফুলফিল হয়েছে। অবশ্য গানগুলো আগের পার্টের মতো অত সুন্দর না, কিন্তু স্টোরিটা বেশ ভালো লেগেছে। আর সামনে যে রহস্যগুলো আসতে চলেছে সেগুলো আমরা জানতে পারবো পুষ্পা 3 মুভি থেকে। তো আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, তাহলে আমরা পুষ্পা 3 রিলিজ হওয়ার সাথে সাথেই তার গল্পটা নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে যাব। ততদিন আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য গল্পগুলো এনজয় করতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।